হেই গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে আশা করি। আজকের ভিডিওতে আমি ডেসক্রাইব করব যে একটা নতুন গিটার অথবা একটা সেকেন্ড হ্যান্ড গিটার আমরা যদি কিনি তাহলে কোন কোন বিষয়ের উপরে আমরা এমফেসাইজ করে অথবা চেক করে গিটারটা নিতে পারি। একজন আমাকে হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেছিল যে এই সম্বন্ধে কিছু জানাতে, তো আমি এই জন্য এই ভিডিওটা মূলত বানাচ্ছি। তো গিটার কিন্তু অনেক ভালো ভালো ব্র্যান্ডের অথবা অনেক দামি দামি গিটার হলেই যে ওইটা বাজাতে খুব ইজি হবে অথবা কজি হবে জিনিসটা এরকম না। হ্যাঁ, মানে কমফোর্টেবল নাও হতে পারে। দেখা গেল গিটারটার দাম বেশি অথবা গিটারটা খুবই ভালো মানের একটা ব্র্যান্ডের, হ্যাঁ হতে পারে টেইলর অথবা ট্যাঙ্গেলউড অথবা ইয়ামাহা বা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, মানে ভালো ভালো ব্র্যান্ড। বিষয়টা এমন না, বিষয়টা হলো যে গিটারের কিছু কিছু ফিচার আছে, ওই ফিচার্সগুলো যদি মোটামুটি ভালো হয়, আমি যেগুলো দেখাবো আর কি ওইগুলোর সাথে মিলে যায়, তাহলে আপনারা যে কোনো লো ব্র্যান্ডের গিটারও নিতে পারেন। আশা করি ওগুলো বাজিয়ে মোটামুটি বেশ মজা হবেন। তো যাই হোক, আর বেশি কথা না বলি, আমি ভিডিওতে ডিসক্রাইব করা শুরু করি যে কি কি সাধারণত ফলো করবেন একটা সেকেন্ড হ্যান্ড অথবা একটা নতুন গিটার কেনার আগে, বা কেনার পরও ওইটা কীভাবে কাস্টমাইজ করতে পারেন সেই বিষয়ে বলার চেষ্টা করব। তো শুরু করি। তো আমি যেটা বলবো, প্রথম যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হলো এই ফ্রেড বোর্ড এবং স্ট্রিংসের অ্যাকশন। না না না, প্রথমে লক্ষ্য করতে হবে আসলে গিটারটা ভাঙা কিনা। যদি গিটারটা ভাঙা না থাকে তাহলে সেকেন্ড স্টেপে যাব। হ্যাঁ, তো গিটার সাধারণত ভাঙে কোথায় কোথায়, সবচেয়ে বেশি ডেঞ্জারাস পয়েন্ট যেখানে ভাঙলে আর মোটামুটি রিপেয়ারিং খুব ভালো মতো হয় না, সেটা হলো এই যে ফ্রেড। এই ফ্রেডটা যেহেতু অল টাইম একটা টেনশনের উপর থাকে, যেহেতু স্ট্রিংসগুলো হেভি টাইট থাকে, যার কারণে এটা টেনশনের উপর থাকে। তো যখন এটা কোনো কিছুতে আঘাত লাগে অথবা পড়ে যায়, তখন প্রথমত এই যেই আমার যেই টিউন যেই হেড, এই হেড থেকে শুরু করে এই যে ফ্রেড পর্যন্ত এর কোনো একটা অংশে সাধারণত প্রথমে ফাটল ধরে বা ফেটে যায় অথবা ভেঙে যায়। হ্যাঁ, তারপরে আরও যেগুলো যেসব জায়গা ভাঙে, এই গিটার একদমই শেষ মাথার এদিকে অনেক সময় ভেঙে যায়, বা যেই গ্লু দেওয়া আছে গ্লুটা ছেড়ে দেয়, আঠা ছেড়ে দেয়। তারপরে এইখানটায় ফ্রেডের এই উডের এইখানটায় অনেক সময় আঘাত পেলে ভেঙে যায়। তো প্রথমেই চেক করে নেবেন যে যেই গিটারটা আপনি কিনতেছেন, নতুন হোক অথবা সেকেন্ড হ্যান্ড হোক, সেটা কোনো জায়গায় কোনো ভাঙা আছে কিনা। যদি ভাঙা থাকে তাহলে তো ওইখানেই কেস ডিসমিস, তো ওখান থেকে মোটামুটি স্কিপ করতে হবে, গিটার নেওয়াই যাবে না। তো কিন্তু যদি এমন হয় যে এইসব জায়গায়, হ্যাঁ এইসব জায়গায় হালকা কোনো রকম ফাটা আছে বা গ্লু ছাড়িয়ে গেছে, তাহলে আসলে খুব একটা সমস্যা না, এগুলো রিপেয়ারিং করা ইজি। হ্যাঁ, এইসব জায়গায় অথবা এইখানটায় যদি এমন হয় এখানে হালকা ফাটা আছে, আপনি কম দামের ভিতরে গিটারটা পাচ্ছেন, তাহলে ওইটা আপনি মোটামুটি কনসিডার করতে পারেন। বাট এই যেটা বললাম ফ্রেড বোর্ড, এই যে একদম টিউনার যেই হেড, এই হেড থেকে শুরু করে এই যে ফ্রেড বোর্ড পর্যন্ত, এইখানে কোনো মানে ভাঙা থাকাই যাবে না। এইটা একদম করে দেখে শুনে নেবেন খুব সুন্দরভাবে, যাতে এই ফ্রেড বোর্ডের এই উড পুরোটুকু এইগুলো যেন একদম মানে অ্যাকুরেট থাকে, একদম মানে কোনো ফাটল যেন না থাকে। হ্যাঁ, তো এটা হলো একদম ফার্স্ট স্টেপ, আপনি এটা খেয়াল করবেন। তারপরে যেটা খেয়াল করবেন, ওই যে কিছুক্ষণ আগে বললাম যে এই ফ্রেড বোর্ডের যেই স্ট্রিংস অ্যাকশন ওইটা কেমন আছে। হ্যাঁ,
স্ট্রিংস অ্যাকশন বলতে বোঝাচ্ছি আমি কীভাবে বোঝাই, আগে একটু এখান থেকে দেখাই। এতে তো এই যে ফ্রেড বোর্ডগুলো তো আছে, হ্যাঁ, এটা তো একটা উড। এই উড থেকে কতটা ডিস্টেন্সে আছে, এই তারগুলো কতটা উঁচু আছে, হ্যাঁ, এই ফ্রেড বোর্ডটা কতটা উঁচু আছে, আমি মনে হয় এইভাবে দেখাই, তাহলে বুঝাতে পারবো। হ্যাঁ, আশা করি এবার বোঝা যাচ্ছে যে এই যে গ্যাপ, এই গ্যাপটা কেমন আছে, হ্যাঁ, এইটা একটু ভালো মতো খেয়াল করতে হবে যে ফ্রেড বোর্ডের এই যে এই উড থেকে এই স্ট্রিংসের গ্যাপ কত আছে। এটা যত বেশি উঁচু থাকবে তত আপনার গিটার বাজাতে অনেক পেইন হবে। এমনও হতে পারে যে যখন এই যে উঁচু থাকবে, এরকম যখন অনেক বেশি উঁচু থাকে, উঁচু থাকলে হবে কি, আপনি যখন এই যে এইভাবে যখন এই লেফট হ্যান্ড দিয়ে যখন এই যে কর্ড ধরবেন অথবা সলো বাজাতে চেষ্টা করবেন না, তখন মানে অল্প কিছুক্ষণ বাজালেই আপনার এই ফিঙ্গারের মোটামুটি টিপ অফ দ্য ফিঙ্গার এগুলো সব ব্যথা হয়ে যাবে, ব্যথা করবে। এমনকি অনেক সময় যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঠোস পড়ে যেতে পারে। তো তখন কিন্তু আপনি আর বাজাতে পারবেন না, এবং বেশিক্ষণ তো বাজাতে পারবেনই না। অল্প কিছুক্ষণ বাজালে অনেক সময় মনে হবে যে খুব একটা মানে ফিঙ্গারে জ্বালা পোড়া করতেছে অথবা ব্যথা হয়ে যাচ্ছে। তো তখন যদি গিটারটা এমন হয় যে গিটারের ফ্রেডবোর্ড মানে টেনশন অনেক বেশি, স্ট্রিংসের যেই অ্যাকশন, এই স্ট্রিংস অ্যাকশনটা অনেক বেশি, মানে অনেক উঁচু, তাহলে ওইটার আপনি খুব একটা বাজাতে পারবেন না। তখন এক সময় মনে হবে যে না, আমি গিভ আপ করি, গিটার আমার দ্বারা হবে না। এরকম কিন্তু হয় যে প্রাইমারি পর্যায়ে যারা একদম বিগিনার, তারা যখন গিটারটা কিনে, এই স্ট্রিংস যেহেতু অনেক বেশি উঁচু থাকে, এই উঁচু থাকার কারণে তখন এক্সারসাইজ, কর্ডস, তারপরে স্কেলিং এগুলো বাজাতে যায়, তখন তো ফিঙ্গার ব্যথা হয়ে যায়। তখন আর মনে হয় যে না, আমার মনে হয় আমার দ্বারা মনে হয় গিটার হবে না, বা গিটার বাজানো প্রচুর পরিমাণ কঠিন। তো যেটা দেখবেন যে স্ট্রিংসের অ্যাকশন অনেক বেশি আছে কিনা। আচ্ছা, এখন এটার তো একটা লাগবে, মানে স্ট্যান্ডার্ড একটা মাপ হলে ভালো হয়, তাই না? যে আপনি কীভাবে বুঝবেন যে এই অ্যাকশনটা স্ট্যান্ডার্ড? হ্যাঁ, তো এইটা আসলে আমারও পুরোপুরি ক্লিয়ার ধারণা নাই যে কতটুকু এই ফ্রেডবোর্ড থেকে কতটুকু ডিস্টেন্স হলে স্ট্যান্ডার্ড। তবে আমি যেহেতু বেশ কিছুদিন গিটার বাজাই, তো সেই ক্ষেত্রে আমি আমার মতো করে একটা বলতে পারি। সেটা হলো প্রাইমারিলি আপনি যেটা দেখতে পারেন 6 নম্বর ফ্রেডে, এই যে 1 2 3 4 5 6 নম্বর ফ্রেড, এই 6 নম্বর ফ্রেড বোর্ডের এই ফ্রেড বোর্ড থেকে স্ট্রিংসের ডিস্টেন্স যেন এমন হয় যে একটা টাইপ সি ক্যাবল, একটা টাইপ সি ক্যাবল কতটুক হয়, মানে চ্যাপটা হবে, এই যে টাইপ সি ক্যাবল এরকম চ্যাপটা থাকে না, এই চ্যাপটা যতটুকু মাপ এই 6 নম্বর ফ্রেডে যেন ততটুকু উঁচু থাকে, এর বেশি যেন উঁচু না থাকে। এবং একদম শেষে, হ্যাঁ, এটা কত নম্বর ফ্রেড? 21 নম্বর ফ্রেড, এই যে একদম শেষে আর কি, এই শেষে যেন একটা ইউএসবি কেবল থাকে না, ইউএসবি কেবলের যেই যতটুকু থিকনেস, ওই থিকনেসটা যেন এখানে থাকে। এর বেশি যদি উঁচু হয় তাহলে একটু বেশি হয়ে যায় আমার মতে। আর যদি আমি যদি স্কেলের মাপ ধরি, তাহলে এই একদমই লাস্ট এখানে, মানে যেখান থেকে এই যে পিতলের একটা যেই এই ফ্রেড বার, এই বারটা যখন শেষ হয়ে যায়, এখানে যেন আপনার ইয়েটা থাকে 0.5 মিলিমিটার, এখানে যেন মানে থিকনেসটা এমন থাকে। স্কেল, আচ্ছা আমি একটা স্কেল দিয়ে দেখাই, আমার সামনে স্কেল আছে, এই যে স্কেল দেখতে পাচ্ছেন, জানি না যে আলোর কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এই যে এখানে কিন্তু এই যে 0.5, এই যে 0.5, তো এটার দূরত্ব যেন এই যে এইভাবে ধরবেন, এটা 0.5 থাকবে। এই যে আমারটা কিন্তু মোটামুটি 0.5 আছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাবে আমি শিওর
বলতে পারছি না। হ্যাঁ, তো 0 পয়েন্ট, আবার এখান থেকে আমি দেখাচ্ছি এই যে 0.5। তো ডিস্টেন্সটা ঠিক এমন হবে যে একদম এই উড থেকে শুরু করে এই পর্যন্ত 0.5। এটা যদি হয় তাহলে আপনার মোটামুটি বাজাতে খুব একটা কষ্ট হবে না। তো এর থেকে হালকা যদি একটু বেশি হয় তাও মনে হয় কষ্ট হবে না। তবে আমারটা মোটামুটি স্ট্রিংস অ্যাকশনটা মনে হয় উঁচুই আছে, মানে এর থেকেও আমি নিচে বাজাইছি, অনেক গিটার আমি বাজাইছি যে 0.5 থেকেও নিচে, ওইগুলো বাজাতে তো আরও কমফোর্টেবল লাগে। তো আমি আমারটা এরকমভাবেই করে রাখছি, যার কারণে আমার বাজাতে কষ্ট হয় না, আমার অভ্যাস হয়ে গেছে, আর আমার কাছে এইটাই মোটামুটি ভালো লাগে। তো এইটা আপনি সবার প্রথমে দেখবেন যে এই স্ট্রিংসের অ্যাকশন 0.5 মিলিমিটার না সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার, হ্যাঁ এখানে সেন্টিমিটারই ছিল, হ্যাঁ এখানে সেন্টিমিটার ছিল, মানে হলো হাফ সেন্টিমিটার মতো, 1 সেন্টিমিটার, 1-এর হাফ সেন্টিমিটার। অনেক কথা হয়ে যাচ্ছে মনে হয়, অল্প কথা শেষ করতে পারলে ভালো হইতো, ছোট একটা জিনিস বুঝাইতে অনেক বেশি কথা খরচ করতে হচ্ছে, যাই হোক এর জন্য সরি। তো যেটা বললাম একদম এখানে মাপ দিবেন যে হাফ সেন্টিমিটার, উড থেকে শুরু করে স্ট্রিংসের ডিস্টেন্স যদি এর মধ্যে থাকে তাহলে আপনি ওই গিটারটা নিতে পারেন। এখন এই সেম ডিস্টেন্সটা রেখে, যে হাফ সেন্টিমিটার ডিস্টেন্স রেখে এবার আপনি চেক করবেন, একদম এই 1 নম্বর থেকে শুরু করে একদম এই শেষ পর্যন্ত কোথাও কোনো বাজিং সাউন্ড আসে কিনা। বাজিং সাউন্ড বলতে বোঝাচ্ছি আমি এরকম, মানে একটা দেখছেন একটা কেমন একটা সাউন্ড আসতেছে না, এটা আমি আস্তে ধরছি এই কারণে, আমারটা বাজিং নাই। একদম ক্লিয়ার আওয়াজ। তো যখন গিটারটা দেখবেন তখন আপনি প্রথমে দেখবেন যে এখানে এই ফ্রেট, এখানে যে ফ্রেট বোর্ড থেকে স্ট্রিংসটার অ্যাকশন হাফ সেন্টিমিটার আছে কিনা, যদি হাফ সেন্টিমিটার থাকে এবার আপনি এভাবে বাজাবেন প্রত্যেকটা, একদম প্রত্যেকটা স্ট্রিংস সব বাজাবেন, দেখবেন যে কোনো বাজিং সাউন্ড আছে কিনা। আমারটা নাই, তো আমি আর বেশিক্ষণ চেক করলাম না। তো এইটা হলো আপনি মোটামুটি একটা টেস্ট করবেন, অ্যাসিড টেস্ট। তো এটা যখন করবেন যদি দেখেন যে বাজিং সাউন্ড নাই তাহলে মনে করবেন যে ঠিক আছে, আপনার ফার্স্ট স্টেপ ডান, স্ট্রিংসের অ্যাকশন ডিস্টেন্স এই অ্যাকশনটা ঠিক আছে এবং বাজিং সাউন্ডও নাই। আচ্ছা এটা গেল, এরপরে যে নেক্সট স্টেপ সেটা হলো যদি আপনি দেখেন যে অ্যাকশনটা বেশি আছে, আমি যা বলছি তার থেকেও বেশি এরকম উঁচু আছে, তাহলে এটা কিন্তু ঠিক করা যায়। এটা কিন্তু এমন জিনিস না যে এটা ঠিক করা যায় না, যদি উঁচু থাকে, যদি ট্রাস রড থাকে তাহলে ওটা তাহলে ঠিক করা যায়। ট্রাস রড কি জিনিস সেটাও দেখাচ্ছি, সেটা হলো দেখা যাচ্ছে নাকি, এই যে আমার এখানে কিন্তু একটা রড আছে, এই যে এখানে একটা ছিদ্র আছে না, এই যে ছিদ্র, এখানে একটা রড আছে, হ্যাঁ হয়তোবা ক্যামেরায় ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে একটা রড আছে, এই রডটা পুরো একদম গিটার এখান থেকে শুরু করে এই পর্যন্ত সেট আপ করা আছে। এইটা কিন্তু অ্যালাইন কি দিয়ে ঠিক করা যায়, অ্যালাইন কি দিয়ে ঠিক করলে এই গিটার অ্যাকশনটা বাড়ে অথবা কমে। যদি বেশি কম থাকে, যদি বাজান, যদি দেখেন যে বাজিং সাউন্ড আসতেছে তাহলে উঁচু করতে হবে, আর যদি উঁচু থাকে এমন হয় যে আপনার গিটার অ্যাকশনটা স্ট্রিংস অ্যাকশনটা বেশি আছে ওটাকে কমাবেন, তাহলে এটা কিন্তু অ্যালাইন কি দিয়ে ঠিক করা যায়। হ্যাঁ অ্যালাইন কি দিয়ে আপনি যখন কমাবেন, কমায় দেখবেন যে মানে বাজিং সাউন্ড আসে কিনা, যদি বাজিং সাউন্ড না আসে তাহলে তো ডান। আচ্ছা এবার আপনি কমাবেন কীভাবে, মানে স্ট্রিংসের উঁচু করবেন কীভাবে, নিচু করবেন কীভাবে, সেটা হলো আপনি এই ডান দিকে ঘোরাবেন, মানে ঘড়ির কাঁটা যেমন ঘোরে না, ঘড়ির কাঁটা তো ওই যে ডান দিক দিয়ে ঘুরে এরকম আসে, আপনি অ্যালাইন কিটা এই ট্রাস্টটা সেট করবেন, সেট করে এরকম নিচের দিকে দেবেন, ডান দিকে, মানে মনে করেন যে এই যে আপনার অ্যালাইন কি, এই যে অ্যালাইন কি এবার সেট করলেন, সেট করে আপনি এরকম নিচের দিকে ঘোরাবেন, নিচের দিকে যদি ঘুরান তাহলে স্ট্রিংসগুলো নিচে নামবে,
যদি এমন মনে করেন যে অনেক বেশি উঁচু আছে স্ট্রিংসটা আমি নিচে নামাবো, তখন আপনি ডান দিক দিয়ে ঘুরাবেন, তখন স্ট্রিংসগুলো নিচু হবে। নিচু হওয়ার পরে চেক করবেন যে বাজিং সাউন্ড আসে কিনা। যদি বাজিং সাউন্ড না আসে তাহলে তো একদম ডান, যে ঠিক আছে এটা মোটামুটি আমার ফার্স্ট ডান। আর যদি এমন হয় যে স্ট্রিংসটা নিচে আছে একদম, অনেক সময় কিন্তু বেশি নিচে থাকার কারণে বাজিং সাউন্ড আসে, তখন কি করতে হবে, গিটার অ্যাকশনটা গিটারের স্ট্রিং সেকশনটা বাড়াইতে হবে, মানে উঁচু করতে হবে। তখন কি করবেন, এই যে মনে করেন অ্যালাইন কি, এইটা বা দিকে গিটারের স্ট্রিংসগুলো সব লুজ করে তারপরে ট্রাস রডে অ্যালাইন গিটার সেট করে তারপরে এই বা দিকে ঘোরাতে হবে, মানে এন্টি ক্লক ওয়াইজ ঘোরালে এটা গিটার স্ট্রিংসটা নিচু থেকে উঁচুতে যাবে। উঁচুতে যখন আপনি যেটা বললাম 1/2 সেন্টিমিটার এখানে দূরত্ব মাপবেন, 1/2 সেন্টিমিটার উঁচু হলে আবার আপনি টেস্ট করবেন বাজিং সাউন্ড আসে কিনা। ওকে, মনে করেন বাজিং সাউন্ড আসলো না, ওকে তাহলে কিন্তু ফার্স্ট স্টেপ ডান। এবার এটাই মূলত মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। প্রথম স্টেপটা তো একদম বেসিক, যে গিটার কোনো জায়গায় ফাটা কিনা বা ভাঙা কিনা, যদি ভাঙা না থাকে ওকে, তারপরে সেকেন্ড স্টেপের জন্য গো ফর ইট। তারপর আপনি স্ট্রিংস যদি ন্যাচারালি যদি ঠিক থাকে অ্যাকশন, তাহলে তার অ্যালাইন কি আপনার ইউজ করা লাগতেছে না। আর যদি অ্যালাইন কি স্ট্রিংস অ্যাকশন যদি ঠিক না থাকে তাহলে অ্যালাইন কি দিবেন, যদি আপনার নিচে নামাতে হয় তাহলে ডান দিকে, আর যদি বা নিচের দিকে, আরও সহজ হয়েছে নিচের দিকে দিলে স্ট্রিংসটা নামবে। আর যদি এমন হয় যে অনেক বেশি নিচে আছে তাহলে ওইটা আপনি ওই 1/2 সেন্টিমিটার উঁচু করার জন্য উপরের দিকে ধরে উপরের দিকে ঘোরাবেন, ট্রাস রডের সাথে অ্যালাইন কিটা সেট করে তারপরে উপরের দিকে দিবেন, তাহলে গিটারতে স্ট্রিংসটা উপরে আসবে। তারপর বাজিং সাউন্ড যদি না আসে, একদম ক্লিয়ার যদি আসে তাহলে কিন্তু এই স্টেপটা ডান। এইটাই হলো মূলত মেইন স্টেপ। এইটা যদি আপনার ঠিক থাকে, যে কোনো গিটার, বাংলা গিটার হোক, সিগনেচার গিটার হোক, গিবসন হোক, ইয়ামাহা হোক, আর মানে ট্যাঙ্গেলউড, মার্টিন, যা হোক, সব গিটার মোটামুটি ভালো বাজবে আশা করি। আর নেক্সট আরেকটা জিনিস দেখবেন যে এই যে এখানে যেটা আছে যে টিউনার হেড, এই টিউনার হেডের এই কিগুলো ঠিক আছে কিনা, মানে আপনি যখন এটা মানে ডান দিকে অথবা বাম দিকে ঘুরাচ্ছেন তখন এই স্ট্রিংসগুলো সাথে সাথে টাইট হচ্ছে বা লুজ হচ্ছে কিনা। অনেক সময় কিন্তু সেকেন্ড হ্যান্ড গিটার আপনি কিনতে গেলেন বা নতুন গিটার কিনতে গেলেন, গিটার সব ঠিক আছে, বাট এই টিউনার কি দেখা গেল অনেক সময় নষ্ট থাকে। হ্যাঁ, টিউনার কিগুলো নষ্ট থাকে, তো এই টিউনার কিগুলো চেক করতে হবে। হ্যাঁ, টিউনার কি চেক করতে হবে। আর আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো এই যে এখানে দেখেন আমার গিটারের টিউনার কিগুলো কেমন, যে এগুলো হয় কি দুইটা স্ক্রু, দেখছেন এই যে টিউনার কিগুলো দুইটা স্ক্রু দিয়ে লাগানো, সেট করা। এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু। এই টিউনার কিগুলো যেসব গিটারে দেখবেন ওইসব গিটারগুলো, মানে ওই গিটারগুলো না, ওই টিউনার কিগুলো ভালো হয়, সহজে নষ্ট হয় না। আর অনেক গিটার কিনতে গেলে দেখবেন যে একটা স্ক্রু থাকে, এই দুইটা স্ক্রুর বদলে জাস্ট একটাই স্ক্রু। হ্যাঁ, একটা স্ক্রু, এবং অনেক সময় এই জিনিসটা গোল থাকে, আমারটা যেমন তো একটু চারকোনা টাইপের শেপ, ওগুলো গোল থাকে। তো ওই টিউনার কিগুলো অনেক সময় আমি দেখছি যে নষ্ট হয়ে যায়, বেশি দিন লাস্টিং করে না। তো আপনি গিটার কেনার সময় হলো খেয়াল করবেন যে টিউনার যে কি, এই কিগুলো যেন দুইটা স্ক্রু দিয়ে লাগানো থাকে, এবং এই যে এটা হলো এরকম চারকোনা কাভার দিয়ে আটকানো। এখন অনেক সময় হয় কি যে বাজেটের কারণে আসলে যেগুলো একটু কম বাজেটের গিটার, ওইগুলোতে আবার কিন্তু এই দুই স্ক্রু, এই টিউনার হেডে দুই স্ক্রু থাকে না, একটা স্ক্রুই থাকে। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট। কারণ আমারটা হলো ইয়ামাহা F310, এটা তো একটা মোটামুটি দামি গিটারই বলা যেতে পারে মনে হয়। তো এই জন্য হয়তো বা এটা একটু ভালো টিউনার যে কিগুলো দিছে। কিন্তু ইদানিং আমি দেখছি যে অনেক চাইনিজ গিটারে, যেমন এক্স, তারপরে টিজিএম, তারপরে ডচ বা আরও কি যেন অনেক গিটারই তো আছে, ওইগুলোতে আবার একটা স্ক্রু থাকে এই টিউনার কিগুলোতে। তখন অনেক সময় দেখছি আমি টিউনার কিগুলো নষ্ট হয়ে যায়। যাই হোক, টিউনার কি গেল। আচ্ছা, তারপরে যেটা দেখবেন সেটা হলো যে আপনার এই স্ট্রিংসের এই যে দুইটা ব্রিজ আছে, কিন্তু এই একটা, এগুলোকে ব্রিজ বলে, এই একটা ব্রিজ, এই যে সাদা যে অংশটা, এবং গুরুত্বপূর্ণ ব্রিজ আরেকটা হলো এই যে সাদা,
এই সাদাটা অনেক সময় কিন্তু সাদা ব্রিজটা অনেক সময় উঁচু থাকে। আমারটা তো মোটামুটি বেশ ফ্ল্যাটই আছে। অনেক সময় এই জিনিসটা উঁচু উঁচু থাকে, উঁচু থাকলেও কিন্তু অনেক সময় স্ট্রিংস উঁচু হয়ে যায়। সেই ক্ষেত্রে হয় কি, এই স্ট্রিংসগুলো লুজ করে আপনার এই সাদা অংশটা টান দিলে খুলে যাবে, খুলে যায়। যদি কি ঘষে দেন নিচের থেকে, ঘষে দিলে ওটা নিশ্চয়ই মনে করেন এত মোটা আছে, ঘষলে তো আরও ছোট হয়ে যাবে, তখন কিন্তু স্ট্রিংসগুলো নিচু হয়ে যাবে। হ্যাঁ, তো এটা দেখবেন যে ব্রিজটা যেন অনেক বেশি উঁচু না থাকে। হ্যাঁ, ব্রিজ যেন অনেক বেশি উঁচু না থাকে, ব্রিজটা থাকবে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মাপে। এই মাপটাও মনে হয় আমি বলতে পারছি না যে আসলে স্ট্যান্ডার্ড মাপ কি। হ্যাঁ, কিছু কিছু জিনিস তো আছে যেগুলো একদম ওইভাবে আসলে স্কেল দিয়ে মাপার বিষয় না। এটা হলো গিটারে এক রকমভাবে ওরা সেট করে মানে রাখে এবং ওই অবস্থাতেই মোটামুটি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে। তো তারপরে যেটা খেয়াল করবেন যে এই যে ব্রিজটা এটা যেন অনেক বেশি উঁচু না থাকে। হ্যাঁ, এই ব্রিজটা এই যে আমারটা দেখেন কেমন আছে, কিছুটা এই যে এই টাইপের যদি থাকে তাহলে বেশ ভালো। ওকে, তো এই যে যখন এই ব্রিজটা ঠিক থাকবে তখন মোটামুটি এই যে আপনার যে গিটারের স্ট্রিংস, এটাও মোটামুটি এই গিটারের স্ট্রিংস অ্যাকশনটা ঠিক থাকে। হ্যাঁ, তো আবার আছে এই যে এই সামনের গিটারের যে ব্রিজটা, এটাও যেন মোটামুটি একটু ফ্ল্যাট থাকে। জামাটা দেখেন কতটুকু উঁচু আছে, এই যে সাদা এই অংশটা, এই যে সাদা অংশটা এইটা। হ্যাঁ, এই তো আমার গিটারটা পুরোপুরি আমি দেখানোর চেষ্টা করি, জানি না ক্যামেরাতে কতটুকু ভালো আসবে। ডিস্টেন্স আমি মূলত ডিস্টেন্সটা দেখাচ্ছি, এই যে এই বোর্ডের এখান থেকে স্ট্রিংসের ডিস্টেন্স। এই তো আমার মনে হয় যে আমি যে কটা জিনিস বললাম যে গিটারটা ভাঙা আছে কিনা এবং এই ফ্রেড বোর্ডের এটার গিটারের যে স্ট্রিংস অ্যাকশন, এটা যদি ঠিক না থাকে ঠিক করে নিয়ে তারপরে বাজিং চেক করতে হবে। যদি না বাজিং সাউন্ড হয়, একদম ক্লিয়ার আওয়াজ আসলে মনে করবেন যে ঠিক আছে, এটা মোটামুটি গিটারটা ভালো হবে। আচ্ছা, এইবার হলো আরেকটা জিনিস যে গিটারের শেপের উপরে কিন্তু অনেক সময় সাউন্ড নির্ভর করে যে কোন গিটারটা আসলে কোন শেপের। হ্যাঁ, যেমন আমারটা দেখতে পাচ্ছেন, আমারটা কিন্তু অনেকটা জাম্বো শেপ মানে একটু মোটা, এবং এই যে শেপটা হলো এমন কিছুটা। আমারটা এই শেপ, মানে আমারটা পুরো একটা এখান থেকে এরকম কার্ভ আর এখান থেকে এরকম কার্ভ। কিছু কিছু গিটার আছে কিন্তু আবার যে এখান থেকে করে এখান থেকে কাটা থাকে। হ্যাঁ, আচ্ছা, তো এইবার আমি শেপের কথা ইউজ করি, মানে বলি যে কোন শেপ ভালো, কোন শেপ খারাপ, অথবা কোন শেপের কি বেনিফিটস। সেটা হলো আমারটা প্রথমে বলি যে এই যে এই টাইপের যে শেপ, এই শেপগুলো একটু জাম্বু শেপ, এইগুলোতে সাধারণত ওভারঅল সাউন্ড সবই ভালো আসে। প্লাকিং বলেন, ট্যাপিং বলেন, আর রিদম, সলো, সবই ওভারঅল ভালো আসে। তবে বিশেষ করে যেটা হয়, এই গিটারগুলোর রিদমগুলো খুব সুন্দর আসে, যেহেতু এটা মোটামুটি শেপটা একটু বড় আর জাম্বু শেপ। হ্যাঁ, যার কারণে আমি যখন রিদম বাজাই তখন বেসটা বেশি আসে। এই শেপগুলোতে রিদম বাজিয়ে বেশ মোটামুটি ফিল পাওয়া যায়, মেলোডি পাওয়া যায়। আপনি যখন জাস্ট একা গান গাবেন, যে জাস্ট গিটার এবং আপনার গান, তখন কিন্তু আপনি মেলোডিটা একটু মনে হয় বেশি পাবেন, যেহেতু এটা জাম্বো শেপ, বেস, এই বেসগুলো বেশি আসে। বেস বেশি আসার কারণে সাউন্ডটা একটু হ্যাভি শোনায়, যার কারণে মানে এটা বেশ মেলোডিয়াস শোনায়। তারপর আরেকটা শেপ আসে যেটা হলো এই যে এতটা চওড়া না, আরেকটু কম চওড়া, এবং এইখান থেকে কাটা থাকে, এখান থেকে এরকম কাটা থাকে, মানে এই হাতটা আপনি আরো ইজিলি দিকে নিতে পারবেন। সেই গিটারগুলোতে যেটা বেনিফিট পাওয়া যায় সেটা হলো ওইগুলো ক্যারি করা ইজি, ওয়েটও কম হয়। আর আমার গিটারে ওটার একটু ওয়েট বেশি, মানে এই শেপের
একটু ওয়েট বেশি হয়, মানে ভারী হয় একটু গিটারটা, যার কারণে ক্যারি করা একটু কষ্টসাধ্য। আর ওই যে যেগুলো একটু শেপটা কাটা থাকে এবং একটু চিকন থাকে, ওইগুলো হয় কি, ওইগুলো আপনার সোলো বাজানোর জন্য ভালো। এই যে সলোগুলো না, এগুলো মোটামুটি বেশ বাজানো ভালো আসে আর কি, মানে আওয়াজগুলো ভালো আসে। এবং বিশেষ করে এদিকের যে এদিকের যেই ফ্রেট বোর্ডগুলো, স্ট্রিংসগুলো, এগুলো বাজাতে ইজি হয়। আমারটা যেহেতু কাটা না, আমার কিন্তু যে হাত নিতে এই পর্যন্ত ফিঙ্গার নিতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যেগুলো কাটা থাকে এগুলো আবার এইদিকে মোটামুটি খুব ইজিভাবে বাজানো যায়। হ্যাঁ, মানে সলো বাজানোর জন্য আমি বলবো যে চিকন গিটার এবং এখান থেকে যে কাটা থাকে শেপ, ওইটা বেটার। তবে ওইগুলোতে একটা প্রবলেম, সেটা হলো বেস লাইনটা একটু খারাপ আসে, মানে বেসটা একটু কম আসে। হ্যাঁ, যার কারণে সাউন্ডটা একটু ভারী কম, একটু মানে পাতলা সাউন্ড আসে। হ্যাঁ, এটার মতো অত ভারী, মানে আমারটা যেমন ভারী একটা আওয়াজ আসতেছে, ওই চিকন যেগুলো গিটার বা এই যে শেপ কাটা থাকে ওইগুলোতে আবার খুব একটা ভারী আওয়াজ আসে না। হ্যাঁ, তো আমি যেটা পার্সোনালি পছন্দ করি, আমি এই শেপটা পছন্দ করি। আমার আগে একটা অ্যাকোস্টিক গিটার ছিল, ওটা এখান থেকে এরকম কাটা, ওইটাও ইয়ামার ছিল, কিন্তু যে আমি ওটার থেকে এই শেপে বাজিয়ে কমফোর্টেবল। হ্যাঁ, এটাই আরও আমি মেলোডি বেশি পাই মনে হয় আমার কাছে। তো এই হলো শেপ। আরেকটা আছে একদম চিকন, মানে এটা তো মোটা, এটার থেকে আরেকটু চিকন, আর এটা আছে আরেকটু একদম চিকন। ওইটাতে কিন্তু মেলোডি আরও কম। হ্যাঁ, ওটা ক্যারি করা আরও ইজি, ওটা সলো বাজানো মোটামুটি আরেকটু ইজি, আরেকটু কমফোর্টেবল। ইজি বলতে কমফোর্টেবল আর কি। তো এই তো মনে হয় ছিল শেপ। আপনি যখন গিটার কিনবেন তখন কোন শেপ কিনবেন, এই যে বললাম যে আপনার যেটা মনে হবে ভালো, যে আপনি সলো বাজাতে বেশি পছন্দ করেন, তাহলে আপনি মোটামুটি আমার মতো এখন তো জাম্বু দরকার নাই, আর একটু কম, যেটা চিকন আর কি, ওইটা কিনতে পারেন। আর যদি আরও মনে করেন যে ক্যারি করতে ইজি হবে, ভার কম হবে, তাহলে আরও চিকন যেটা পাওয়া যায় ওইটাও কিনতে পারেন। হ্যাঁ, গিটার মোটামুটি কোনোটাই খারাপ বলা যাবে না। এই তো আমার মনে হয় আমি সব কটাই বলেছি, তারপরেও মিস হচ্ছে কিনা আমি একটু চিন্তা করি। না, আমার মনে হয় এইগুলোই আর কি, এগুলোই দেখার। হ্যাঁ, আর অনেক গিটার আছে এই যে সাউন্ড হোল, আমার সাউন্ড হোলটা এখানে, হ্যাঁ, অনেকটা আছে সাউন্ড হোল এখানে, তারপরে অনেকটা আছে এইখানে, যে এখানে সাউন্ড হোল থাকে। ওইগুলো সম্বন্ধে আসলে আমার খুব একটা আইডিয়া নেই যে ওগুলো কেমন কি বাজে, কারণ আমি ওই গিটারগুলো বাজাইনি। আমার পার্সোনালি মানে খুব একটা পছন্দ না, মানে এইটাই আমার পছন্দ যে সাউন্ড হোলটা তো এখানেই থাকবে, এটাই তো একটা সৌন্দর্য। এটার সৌন্দর্য এখানেই যে সাউন্ড হোলটা আমার এখানে আছে। এখন সাউন্ড হোল আসলে এই যে এইখানে থাকে, তারপরে সাউন্ড হোল এই যে এইখানে থাকে, ওইগুলো আমার কাছে তো দেখতেই কেমন লাগে, যার কারণে আমি কোনো সময় ওই টাইপের শেপ পছন্দ করি নাই, আর আমি বাজাইও নাই। তো ওইটা সম্পর্কে আমি রিভিউ দিতে পারতেছি না। তো এইগুলোই ছিল আমার টিপস, যে আপনি একটা সেকেন্ড হ্যান্ড অথবা নতুন গিটার কেনার ক্ষেত্রে এগুলো ফলো করবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি মনে হয় বলতে ভুলে গেছি, ইকুয়ালাইজার। যেখানে অনেক গিটার আছে ইকুয়ালাইজার থাকে। আচ্ছা, ইকুয়ালাইজার যেগুলো চাইনিজ গিটার, এক্স অথবা টিজিএম, তারপরে ডিভাইস, কাস্টম, এই যে এরকম যেগুলো আছে মানে গিটার ইকুয়ালাইজার যেগুলো আছে, ইকুয়ালাইজার কিন্তু খুব একটা ওগুলোর ভালো না আসলে, মানে ওগুলো দিয়ে আপনি ভালো মানে কোনো কনসার্ট করতে পারবেন না। অতএব ওগুলো কিনে আপনার শুধু কিছু টাকা নষ্ট হবে। তার থেকে বরং আপনি জাস্ট ইকুয়ালাইজার বাদে কিনবেন, ওই সেম ব্র্যান্ড কিন্তু ইকুয়ালাইজার বাদে। তাতে কি হবে, তাতে আপনি আরও 2-1 হাজার টাকা বেঁচে যাবে। হ্যাঁ, আর ইয়ামাহার যেগুলো আছে, ইয়ামাহা বা ট্যাঙ্গেলউড, মার্টিন, মানে যেগুলো ভালো ব্র্যান্ড আছে সেগুলোর ইকুয়ালাইজার অবশ্যই ভালো। হ্যাঁ, যেমন আমাদের এই যে F310 এই সেমি গিটার পাওয়া যায়, এটার এখানে হলো ইকুয়ালাইজার থাকে। হ্যাঁ, ওইগুলোর আবার ইকুয়ালাইজার বেশ ভালো, মানে ওগুলো সাউন্ড খুব ভালো ক্যাচ করে এবং বেশ শ্রুতিমধুর শোনায়। ওইগুলো আপনি চাইলে কিনতে পারেন, ওগুলোর দাম একটু বেশি পড়লেও ওইগুলো কিনা মোটামুটি মিনিংফুল। বাট আপনি যদি ওই এক্স, মানে যেগুলো 7-8 হাজার টাকা, 9 হাজার টাকার মধ্যে গিটার, ওইগুলো ইকুয়ালাইজার সহ কেনেন, ওইগুলো আসলে টাকাটা আপনার খুব একটা বেনিফিটেড হবে না, মানে টাকাটা ইউটিলাইজ খুব একটা হবে না। হ্যাঁ, তো তারপরে যদি কারো ইচ্ছা থাকে ইকুয়ালাইজার কেনার, যে ছোটোখাটো আপনি ফ্রেন্ডদের সাথে একটু
ঘরে জ্যামিং করলেন বা ছোটোখাটো শো সামলালেন, মানে শো করলেন, ওইগুলো আপনি কিনতে পারেন, সমস্যা নেই। তবে আমার মনে হয় যে এমনি সিম্পলি ইকুয়ালাইজার বাদেই বেটার। তো এই ছিল আমার আইডিয়া যে আপনি একটা নতুন অথবা একটা পুরনো গিটার কিনতে হলে কি কি ফলো করবেন। তো ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো গিটার সম্বন্ধে টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো।